চলচ্চিত্রের যে বর্তমান সংকটটা এটা শুধু শিল্পীদের জন্য না, টোটালি ফিল্মটা না হওয়ার কারণে আমার অনেক বড় সংখ্যক একটা শিল্পী প্রায় কর্মহীন। আমার দ্বারা কি করা সম্ভব সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। মনোনয়ন জমা দিয়েছি ইনশাআল্লাহ, এবং আজকে আলহামদুলিল্লাহ সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন। এতে আমরা সকলে খুব খুশি। কোনো নির্বাচনে কোনো মনোনয়ন বাতিল হয়নি। তো যাক, নির্বাচনী প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আনঅফিসিয়ালি। আজকে থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। আগে থেকেই আমরা ভোটারদের দ্বারা দ্বারা যাওয়া শুরু করেছি, ভোটারদেরকে ফোন করা শুরু করেছি, তাদের দোয়া সমর্থন চাওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের কি কি করতে পারি আমরা, আমার দ্বারা কি করা সম্ভব সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিয়েছে। তারা যেরকমটি চাচ্ছেন যে ভবিষ্যতে শিল্পী সমিতি বা শিল্পীদের যে সংকটগুলো সেগুলো উত্তরণকল্পে আমাদের যে পরিকল্পনাগুলো, তারা সেগুলো খুব পছন্দ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তারা মোটামুটি আমাদেরকে আশা দিয়েছেন যে তারা ইলেকশনের দিন আসবেন, এসে ভোটটা প্রয়োগ করবেন। তারপরও বলি, যদি কেউ আমাকে ভোট নাও দিতে চান তারপরেও আপনি ইলেকশনের দিন আসবেন, কারণ আপনারা সবাই আসলে উৎসব মুখর পরিবেশ একটা সৃষ্টি হয়, সবার সাথে সবার দেখা হয়, সৌহার্দ্য বিনিময় হয়, এটা ভালো খুব লাগে। আমাদের যারা অনেক সিনিয়র যারা শিল্পীরা আছেন তারা তো সচরাচর কখনোই বিশেষ প্রয়োজন বা কাজ ছাড়া এফডিসি আসেন না। অনেকে একটু অসুস্থও আছেন। তো ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ হয়েছে সিনিয়রদের, তারা আসবেন যতটুকু সম্ভব ইলেকশনের দিন এসে তাদের ভোট প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। আর যারা এখনকার বর্তমানে রানিং যারা স্টার্স আছেন, সেলিব্রিটিজ আছেন, তারা অনেকেই তো কাজের প্রয়োজনে কেউ দেশের বাইরে আছেন, কেউ কাজের প্রয়োজনে আউটডোরে আছেন, এবং কাজে ব্যস্ত থাকলে হয় কি তখন আর খুব একটা এফডিসি এসে ঘোরাঘুরি করা হয় না। তাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। ইলেকশনের দিন সবাই আসবেন বলেছেন, আলহামদুলিল্লাহ। যদি আসেন তাহলে হয়তো আরো একটু সুন্দর হবে, পরিবেশ আরো ভালো লাগে। চলচ্চিত্রের যে বর্তমান সংকটটা এটা শুধু শিল্পীদের জন্য না, টোটাল ব্যাপারটাকে আমরা যদি টোটাল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন অ্যাসোসিয়েশন, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, যেটা দীর্ঘদিন প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছে, নির্বাচিত কোনো কমিটি নেই। আসার কথা হচ্ছে যে আগামী অগাস্টে সম্ভবত তাদের নির্বাচনটি হচ্ছে, এবং সেই নির্বাচনে যোগ্য প্রার্থীরা বিজয়ী হবেন দোয়া করি। এবং বিজয়ী হলে পরে যদি আমরাও নির্বাচিত হই, পরিচালক সমিতি নির্বাচিত একটা কমিটি আছে, এছাড়াও অন্যান্য যে সংগঠনগুলো আছে, সবাইকে নিয়ে যদি আমরা একটা প্ল্যান করতে পারি বা একটা সঠিক কারণগুলো নির্ধারণ করতে পারি যে কী কী কারণে আমাদের এই আজকের এই অবস্থা এবং এর উত্তরণে আমরা কী কী ভূমিকা রাখতে পারি, তো সেটা হলো চলচ্চিত্রের একটু ব্যস্ততা বাড়ানো বা একটু, ওটা তো টোটাল চলচ্চিত্রের ব্যাপার। শিল্পী সমিতি যেটা ব্যাপার হচ্ছে শিল্পীদের কাজ না থাকার ফলে, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলি, আমিও তো কাজ করছি না, ফিল্মে খুব একটা কাজ করা হচ্ছে না, কারণ ফিল্ম হচ্ছে না। ফিল্মটা না হওয়ার কারণে আমার অনেক বড় সংখ্যক একটা শিল্পী প্রায় কর্মহীন। আর আপনারা জানেন যে আমরা আসলে যারা অভিনয় করি, মিডিয়াতে কাজ করি, আমরা কিন্তু আমাদের জীবিকার যে ব্যাপারটা সেটা কিন্তু এখান থেকেই আমাদের আসে। আমরা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত না, আমরা কেউ চাকরি করি না, কেউ বিজনেস করি না। দু চারজন হয়তো করেন, সেটা ভিন্ন, কিন্তু ওভারঅল সবাই মিলে কিন্তু আমরা এটার উপরে নির্ভর ছিলাম বা এখনো আছি। কর্মহীন হওয়ার কারণে যে সংকটটি সবচেয়ে বেশি আমাদেরকে ভোগায়, সেই সংকটটি আমি নাই বললাম, এটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই জায়গাটায় আমি এমন না যে প্রতি মাসে বা প্রতি বছর বা প্রতিদিন দিয়ে সেটা সংকট সমাধান করতে হবে, তবে কিছু পলিসি আছে। গভর্নমেন্ট কিন্তু খুব আন্তরিকভাবে বিভিন্ন বঞ্চিত সমাজের উপরে বা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষদেরকে কিন্তু সাপোর্ট করছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে। তো ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, সেরকমই কোনো একটা পদ্ধতি হয়তো অ্যাডপ্ট করার চেষ্টা করব, আমার শিল্পীদের জন্য চেষ্টা করব, তাদের মাসিক একটা কিছু করা যায় কি না। তো এই আলাপ আলোচনা আমি কিছুটা করেছি বিভিন্ন সংশ্লিষ্ট যারা আছেন এইসব ব্যাপারে সরকারের। বাকিটা কাগজপত্রের ব্যাপার থাকে, আপনারা সব জানেন। তো সেগুলো যদি আমরা সব গ্যাদার করতে পারি, নিয়ে গিয়ে সেই সংকট সমাধানের জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো আমার প্রথম দিকের যে সিদ্ধান্ত। এই সংকটটা মোটামুটি দূর হলে বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যায় বলুন। দেখেন, আপনাদের কিন্তু একটা ধারণা যে ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে, ওই জায়গা থেকে শিল্পী নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজনে শিল্পী সিলেক্ট করা হয়, নির্ধারণ করা হয় যে কোন গল্পে কোন শিল্পী কাজ করছে, কোন ধরনের গল্পে। আর সেকেন্ডলি হচ্ছে চাহিদা সম্পন্ন শিল্পীর একটা ব্যাপার আছে, যেটা বাণিজ্যিক একটা ব্যাপার। সব কিছু মিলিয়েই এটা ঠিক আছে, কিন্তু তারপরে যেটা আপনাদের প্রশ্ন যে এই যে অনুদানের ছবিগুলো দেয়া হচ্ছে বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে না। অনেক আগে চালু হয়েছিল অনুদান, আপনার সম্ভবত 1978-79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুদান প্রথা চালু করেছিলেন। তার কারণ ছিল আমাদের
দেশীয় কৃষ্টি কালচারকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য একটা বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাণের জন্য। কারণ তখন তো কমার্শিয়াল ছবি খুব ভালো মার্কেট ছিল, ভালো চলতো, পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রটাকে উৎসাহিত করার জন্য এই অনুদান প্রথাটা চালু করা হয়েছিল। পরবর্তীতে অনুদান নিয়ে অনেক গল্প, অনেক কিছু হয়েছে। তো অনুদানের ব্যাপারটা আসলে আপনারা এটাও জানেন যে একটা সময় কিন্তু এই আইনটা ছিল না যে আপনার অনুদানের ছবি নির্মাণ করে আপনাকে সিনেমা হলে রিলিজ করতে হবে। এখন এই আইনটি মনে হয় আছে যে আপনাকে কমপক্ষে 20টা সিনেমা হলে অনুদানের ছবি রিলিজ করতে হবে। তো সেই বাধ্যবাধকতা মেনেই তো অনুদানের ছবি নির্মাণ করা হচ্ছে বা হবে। যদি এটা ব্যত্যয় কেউ ঘটায় সে আইনের মুখোমুখি হবে। ওই সমস্ত ছবিতে শিল্পী নির্ধারণের ক্ষেত্রে হ্যাঁ, আমি তো বাধ্য করতে পারবো না, তবে আমি আহ্বান জানাতে পারবো। এবং আমার বিশ্বাস আমার আহ্বান অনেকে হয়তো সাড়াও দেবেন যে আমার চলচ্চিত্রের শিল্পী, আমার যারা রেগুলার চলচ্চিত্রের শিল্পী, যাদের আজকে কাজ একটু কম, তাদেরকে ওই সমস্ত ছবি যাতে ব্যবহার করা হয়, তাদেরকে যাতে কাজ করা হয়, সে ব্যাপারে আমি আহ্বান জানাতে পারবো এবং এটা একটু জোরালো আহ্বানই জানাবো ইনশাআল্লাহ। আমি পুরানা সাপোর্টার, তো আমি ব্রাজিলের সাপোর্টার সবসময়। আমার সরি টু সে দ্যাট আমি এইবার ওয়ার্ল্ড কাপের কোনো খেলায় পুরোপুরি দেখতে পারিনি। আমি ব্রাজিলের ফার্স্ট গেমটা মরক্কোর এগেনস্টে ছিল মনে হয়, ওটার মানে সেকেন্ড হাফ দেখেছিলাম। আর গতকালকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলার ওটারও সেকেন্ড হাফ দেখেছি। দুর্দান্ত যে সেকেন্ড গোলটি মেসি করেছেন, দুর্দান্তটা মেসির পক্ষে সম্ভব এরকম গোল করা। সো তার প্রতিও আমার খুব পছন্দের একজন প্লেয়ার লিওনেল মেসি। আসলে দেখা হয়নি যেন পুরো ব্যাপকভাবে কিছু বলতে পারছি না, তো নির্বাচনটা গেলে চেষ্টা করবো যে একটা খেলা দেখার। ব্রাজিল টিমের যে প্লেয়ারগুলো, এরা সারা বছর ক্লাব ফুটবলে, ইউরোপিয়ান ক্লাব ফুটবল বা আরাবিয়ান ক্লাব ফুটবল, সৌদি আরবে যে বড় লিগ হয় একটা আপনারা জানেন, প্লাস আমেরিকাতে একটা বড় লিগ হচ্ছে এখন ইদানিং। এরা বিভিন্ন ক্লাবে এত বেশি ব্যস্ত থাকে আর ন্যাশনাল টিমের খেলা হয়তো কিছুটা কম থাকে তাদের, যাতে একত্রিত হয়ে তারা ওই টোটাল পারফরমেন্সটা মানে ইউনাইটেডলি পারফরমেন্সটা একসাথে গুছায়। প্রথম ম্যাচে একটু কম হয়েছিল, দ্বিতীয় ম্যাচে আমরা কিছুটা ছন্দ পেয়েছি। আমি আশা করছি এবং আমি বিশ্বাস করছি যে পরবর্তী ম্যাচে আরও সুন্দর পারফরমেন্স আমার ব্রাজিলের চোখে দেখতে। রোনালদো যিনি 9 নম্বর জার্সিতে খেলতেন ব্রাজিলের, উনি গোল স্কোরার অসাধারণ। মেসির যে ব্যাপারটা হচ্ছে, মেসি নিচে থেকে বল নিয়ে যে গোল করতেও পারে, করাতেও পারে। রোনালদো ছিলেন উনি স্কোরার, এরিয়ার ভিতরে বল পেলে সেটা স্কোর করতেন। আর মেসি হচ্ছে নিজে ক্রিয়েট করে নিয়ে যায় এবং গোল করা এবং গোল করে। আর পেনাল্টি মিস তো খেলার অংশ, এটা হতে পারে, এটা হতাশার কিছু নাই। আপনার মনে আছে কিনা জানেন, 96-এর ওয়ার্ল্ড কাপে তখন সক্রেটিসকে বলা হতো যার 100টি শুটে 100টি গোল হতো। জিকো তৎকালীন খুব নাম করা প্লেয়ার, উনার এবং সক্রেটিস দুজনই ওই ম্যাচে পেনাল্টি মিস করে এবং ব্রাজিল হেরে যায়। সো এইটা হইতেই পারে।